গ্রাম স্তর ত্রিস্তরের পঞ্চায়েত ব্যবস্থা আমাদের দেশে কার্যকরী করতে হবে। সংবিধানের ৭৩তম সংবিধান সংশোধন করে আমাদের দেশের ওই পঞ্চায়েত ব্যবস্থায় ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা ভোটের মধ্যে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার তৈরি করবার এই ব্যবস্থা চালু হলো। রাজ্যে বামফ্রন্ট সরকার তাকে কার্যকরী শুধু করল না, আপনারা জানেন সেই কার্যকরী করার সাথে সাথে রাজ্যের বামফ্রন্ট সরকার আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ আমরা নির্বাচনের মধ্যে দিয়ে একটা পঞ্চায়েত গঠন করেছি বটে, সেই পঞ্চায়েতে চূড়ান্ত হতে পারে না। ওই পঞ্চায়েতের সাধারণ মানুষ যারা বসবাস করেন তার বুদ্ধি, তার বিবেক, তার বিবেচনা, তার বোঝাপড়াকে ভিত্তি করে আমাদের গ্রাম তৈরি করতে হবে, আগামী গ্রামের পরিকল্পনা তৈরি করতে হবে। তাই বামফ্রন্ট সরকার তৈরি করলো গ্রাম সভা। আপনারা জানেন ওই সেখানে আমরা ওই গ্রাম সভার মধ্যে দিয়ে ঠিক করলাম, পঞ্চায়েতের কমিটি বসে তৈরি করলো বেনিফিশিয়ারি, সেই বেনিফিশিয়ারির প্রস্তাব গ্রাম সভায় সমস্ত মানুষের কাছে রাখা হতো। আর সেখানে দাঁড়িয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ যার পক্ষে ভোট দিতেন তিনি এই সেখানে নির্বাচিত হতেন। ঘর পাবেন কি কোনো একটা বেনিফিশিয়ারি পাবেন, তাকে সেখানে চিহ্নিত করা হলো। আমরা জানি গ্রাম থেকে গ্রামে একেবারে নিচু স্তর পর্যন্ত গণতন্ত্রের এই সম্প্রসারণ প্রক্রিয়ায় বামফ্রন্ট ছিল চ্যাম্পিয়ন, বামফ্রন্ট সেই ব্যবস্থা করেছে। আপনারা জানেন আজকের বামফ্রন্টের অবস্থা না থাকার পর আমরা দেখেছি ত্রিপুরায় এখানে ওই 2019 সালে আমরা দেখেছি আমাদের রাজ্যে পঞ্চায়েতের ভোট হয়েছিল। তার আগে 18 সালের নির্বাচন বিজেপি ক্ষমতায় এসেছে, বিজেপি ক্ষমতায় এসে সিদ্ধান্ত গ্রহণ করলো না পঞ্চায়েতে থাকতে পারবে না, তাদের হাত ধরে পদত্যাগ করাও। এখানে আপনারা জানেন নির্মল ভৌমিক যিনি বক্তৃতা করছিলেন এই পঞ্চায়েত সমিতি পরিচালনায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন, কিন্তু সেদিন বিজেপি লোকরা এসে চাপ দিল না তোমাকে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করলেন। ভোট হলো নাম আসতে ভোট, তারপর 1 বছরের ব্যবধানে আপনারা জানেন সেখানে আমাদের 19 সালের নির্বাচন। সেই নির্বাচনে আমরা কি দেখলাম, 100টি আসনের মধ্যে 96টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, অর্থাৎ বাকি আসনে কাউকে প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ দিল না। ওই সেখানে আপনারা দেখলেন যে 96% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হলো। শুধু কি তাই, আপনারা জানেন ওরকম এক পরিস্থিতির মধ্যে ভোট দিতে দেওয়া হলো না, নমিনেশন জমা দিতে দেওয়া হলো না, ব্লকে ব্লকে হুজ্জুতি হলো। যারা নমিনেশন জমা দিয়েছিলেন তাদের নমিনেশন পত্র প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছিল। 2019 সালের ওই নির্বাচন গোটা ভারতবর্ষ এবং গোটা পৃথিবীতে একটা খ্যাত ইলেকশন, যে কুখ্যাত ইলেকশন, পৃথিবীর কোথাও কোন স্তরের কোন নির্বাচনে 96% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এই ঘটনা নেই, যা ত্রিপুরা প্রত্যক্ষ করেছিল 2019 সালে। 2019 সালের পর আবার 2024 সালের পঞ্চায়েতের নির্বাচন আমরা কি দেখলাম, আমাদের প্রার্থীরা ভোট দিতে গিয়ে সেখানে নমিনেশন জমা দিতে গিয়ে আক্রান্ত হলেন। আমি উত্তর ভারতের বিজেপির বন্ধুদের সাধুবাদ জানাই। হ্যাঁ বন্ধু, আপনারা অন্তত এই কাজটা করেছেন, যেখানে প্রার্থীরা নমিনেশন জমা দিতে পেরেছে আপনারা কারোর উপর নমিনেশন জমা দেওয়ার সময় চাপ তৈরি করেননি। নমিনেশন দেওয়ার পর কারোর উপর চাপ হলেও, তাদেরকে পদত্যাগ করবার জন্য চাপ হলেও, কিন্তু এখনো 8 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছে। এই যে গণতন্ত্রের প্রতি কিছুটা হলেও শ্রদ্ধা প্রদর্শন করেছেন, এখানে প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা আছে, এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে। সেই ক্ষেত্রে উত্তর ভারতের বিজেপি একটু এগিয়ে, নিশ্চয়ই তার জন্য বিজেপি বন্ধুদের আমি সাধুবাদ জানাবো। কিন্তু বন্ধু বলুন তো,
এই নির্বাচন কেন? এই নির্বাচন আপনার গ্রামটা কত সুন্দরভাবে সেজে উঠবে তারই নির্বাচন। এখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার চেয়েও এখানকার গ্রাম সাজাবার ক্ষেত্রে কার কতটা দক্ষতা, কার কতটা পরিকল্পনা, কার কতটা করবার ক্ষমতা, কার কতটা সদিচ্ছা, কে কতটা নিজেকে উজাড় করে দিয়ে উন্নয়নে যুক্ত হতে পারে তারই নির্বাচন এই গ্রাম সরকারের নির্বাচন। এখানে রাজনীতির চেয়েও বড় যে সত্যি আমি আমার গ্রামকে ভালোবাসি কিনা, আমার গ্রামটাকে আমি উন্নত করতে চাই কিনা, আমি আমার গ্রামকে সত্যি সাজাতে চাই কিনা তারই পরীক্ষা এই গ্রাম সরকারের পঞ্চায়েত নির্বাচন। সেজন্য বন্ধু আমি আপনাদের কাছে আবেদন জানাবো, এই নির্বাচনে আসুন বামপন্থী প্রার্থীদের জয়ী করুন। বিজেপির বন্ধুরা এখানে সভা করবেন, কথা বলবেন, সেই বন্ধুদেরকে আমরা একবারও জিজ্ঞেস করতে পারি, আপনারা যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন, এই নির্বাচনে আপনারা মানুষের কাছে যাচ্ছেন, কি নিয়ে যাবেন? বলবেন দিল্লিতে মোদী সরকার উন্নয়ন করেছে তাই ভোট দিন, এখানে মানিক শাহর নেতৃত্বে উন্নয়ন হয়েছে তাই ভোট দিন। এই কথাগুলোই আপনারা বলবেন। আপনারা একবারের জন্য বলতে পারবেন না যে এখানে আমরা উত্তর ভারত গ্রামের ওই রাস্তাটা আমরা পিচ ঢালা রাস্তায় পরিণত করেছে। এখানে নির্মল ভৌমিকের কাছ থেকে আপনারা শুনেছেন বামফ্রন্টের জমানায় আমরা কয়টা রাস্তা করেছে। আমরা বলছি 25 বছরে আমরা যতটা রাস্তা করেছি আপনারা ততটা রাস্তা করতে পারবেন না। আপনাদের কাজের মেয়াদ ছিল 7 বছর, ওই 25 বছরকে আর 7 বছর তার মধ্যে নিশ্চয়ই পার্থক্য থাকবে, কিন্তু 25 বছর আর 7 বছরের তুলনামূলক বিশ্লেষণ করে আপনারা কি সে দায়িত্ব পালন করেছেন? আপনারা কি বলতে পারবেন একটা উন্নয়নে আপনারা ভূমিকা পালন করেছেন? আপনারা করেননি। কি করে করবেন? এ তো আপনার হাতে ছিল না। রাজ্য সরকারের বাজেট, কেন্দ্রীয় সরকারের বাজেটে টাকা থাকে তবেই তো আপনি করবেন। আজ থেকে কদিন আগে আমাদের দেশে একটা বাজেট তৈরি হয়েছে। কি বাজেট? আমরা দেখছি সেই বাজেটের মধ্যে প্রতিদিন আমাদের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প, যাকে আমরা বলি MGNREGA, সেই প্রকল্পের টাকা বরাদ্দ কমেছে। আর সেই বরাদ্দ কমার জন্য এখানকার মানুষের কাজ কমেছে। মোদী সরকারের যদি কৃতিত্ব হয় তাহলে ত্রিপুরা রাজ্যে ওই যেখানে বামফ্রন্টের জমানায় 100 দিনের মধ্যে আমরা দেখেছিলাম 90 থেকে 95 দিন কাজ হতো, আজকে সেই কাজ নামতে নামতে 30 দিনে নেমেছে। 60 থেকে 65 দিন প্রতি বছরে সেখানে 200 টাকা করে হলে 60 দিনে 12,000 টাকা কম পেয়েছেন। 7 বছরে 7 12 কত আপনারা হিসাব করে দেখুন। সেখানে আমরা দেখছি ওই 7 12 84,000 টাকা এখানকার গ্রামীণ রেগা প্রকল্পে যারা কাজ করে তারা কম পেয়েছেন। মোদী সরকারের যদি কৃতিত্ব মানিক শাহর কৃতিত্ব হয় তাহলে এটাই হচ্ছে বড় কৃতিত্ব। আমি বলছি না উত্তর ভারতের পঞ্চায়েত ওই সেখানে 30 মেন্ডেসকে 60 মেন্ডেস করতে পারবে, কারণ তারা টাকা তৈরি করে না, তারা বাজেটে টাকা বরাদ্দ করে না। দিল্লি সরকার, রাজ্য সরকার যদি ওই বাজেটে টাকা না দেয় তাহলে উত্তর ভারতের পঞ্চায়েতে যারাই থাকুন না কেন তারা তো টাকা বাড়াতে পারবেন না, তারা তো কাজ দিতে পারবেন না। এটাই আপনাদের নিশ্চয়ই নয়, কিন্তু যারা দিল্লি রাজ্যে আছে তাদের কাছে কি চাপ তৈরি হয়েছে? তাদের কাছে কি আপনারা গেছেন? তাদেরকে আপনারা বলেছেন? বলতে বোধহয় পারবেন না। শুধু কি তাই? অভিযোগ উঠেছে ত্রিপুরা রাজ্যের গ্রাম পঞ্চায়েত। আপনারা জানেন 11 তারিখ নমিনেশন জমা দেওয়ার সুযোগ ছিল। 11, 12, 13, 14, 15 আমরা দেখলাম বিজেপি কেউ নমিনেশন জমা দিতে যেতে পারছেন না। কারণ কে প্রার্থী হবেন তা ঠিক করা যাচ্ছে না। 1, 2, 3, 4 মিটিং, ওই 4 মিটিং এর মধ্যে প্রতিদিন বিতর্ক, প্রতিদিন কথা, আর সেই কথার জলছুরিতে ওই সেখানে বিতর্কের মধ্যে দিয়ে রক্তারক্তি মারামারিতে পর্যন্ত পরিণত হয়েছে। আমি বলতে চাই বন্ধু, কেন এত আকর্ষণ? কেন পঞ্চায়েতে দাঁড়াতেই হবে? কেন পঞ্চায়েতের ভোটে প্রতিদ্বন্দ্বিতায় করতে হবে? পঞ্চায়েতের তাহলে কি আছে? কোথায় মধুর ভান্ডার, যে ভান্ডারের জন্য বিজেপি নেতৃত্ব, বিজেপির কর্মী সমর্থকরা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন, একে অপরের বিরুদ্ধে নির্দল প্রার্থী দিচ্ছেন, একে অপরের বিরুদ্ধে হারাবার জন্য ক্যাম্পেইন করছেন।
বিজেপির বন্ধুরা কি অস্বীকার করতে পারবেন? এই যে নির্বাচনের এই প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতায় আপনারা সবাই সহমত হয়ে এক জায়গায় এসে সব প্রার্থীর পক্ষে প্রচার করতে যেতে পারছেন, কথা বলতে পারছেন, তার হয়ে প্রচার করতে পারছেন না, কারণ আপনাদের বেশিরভাগ মানুষ সমর্থন করছে না, একটা বড় অংশের মানুষ। তাই বড় হয় একদিকে সিপিআইএম, যারা অতীতে পঞ্চায়েতকে গোটা ভারতবর্ষের মধ্যে রেকর্ড জায়গায় তুলেছিল, ভারতবর্ষের সবচেয়ে বেশি এনজিএনরেগা প্রকল্পের কাজ দিতে পেরে বামফ্রন্টের জমানার পঞ্চায়েত গোটা ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করেছিল। একইভাবে শিক্ষা থেকে স্বাস্থ্য বিভিন্ন খাতে বামফ্রন্ট সরকারের পঞ্চায়েতগুলো উন্নয়নের এক কর্মযোগ্য হয়ে গেছিল। আর সেই তুলনায় আজকের পঞ্চায়েত যখন মুখ ফুটে পড়ছে, টাকা নেই, ব্যবস্থা করতে পারছেন না, ওরকম এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি এই পঞ্চায়েত নির্বাচনে যতটুকু টাকা আছে ফান্ডে, সেই টাকাটা নয় ছয় করবার জন্য, সেই টাকাটা হাতানোর জন্য নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, কে ভোটে দাঁড়াবেন, কে ভোটে প্রার্থী হবেন, আজকে তাই নিজেরা একে অপরের রক্ত ঝরাচ্ছেন, মাংস ছেড়ে খাচ্ছেন। আমরা বলেছিলাম সিপিআইএম এর বিরুদ্ধে বিরোধিতা করবার জন্য, তাদের সঙ্গে মারামারি, রক্তারক্তি, তাদের কথা বলার অধিকার, তাদের উপর আক্রমণ যাই হোক না কেন, ওটা ওখানেই থেমে থাকবে না, এটা দলের মধ্যে আপনাদের উপর প্রয়োগ হবে। এটাই ফ্যাসিস্ট ক্যারেক্টার, একেই বলা হয় ফ্যাসিবাদী ক্যারেক্টার, যারা কারোকে সহ্য করে না, কোন রকম কোন কথা যুক্তি লজিক মানে না। এই ফ্যাসিবাদ আজকে নিজের দলের অভ্যন্তরে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা খোলা দেখলাম, রাস্তায় গড়াগড়ি খাচ্ছে বিজেপির দলীয় ওই গণতন্ত্র, আর সেই দলীয় গণতন্ত্রের খাবি খেয়ে আমরা দেখলাম একে অপরের মাথা ফাটাচ্ছেন। বলতে পারেন বিজেপির বন্ধুরা, অস্বীকার করতে পারেন, আপনারা বলবেন আমি ভুল বলছি, আপনারাও জানেন, ভেতর থেকে জানেন। এবং শুধু তা না, বিজেপির বন্ধুরা নিশ্চয়ই কথা বলবেন এখানে, আমার উত্তর ভারতের বন্ধুরা বলবে আপনি আমাদের সাধুবাদ জানালেন, অথচ এখন তীব্র সমালোচনার মুখে বলছেন। হ্যাঁ বন্ধু, আমি তো কথা বলতে বাধ্য। বামফ্রন্টের পঞ্চায়েত যত বছর ছিল, প্রতি বছরে কতটা কাজ আমরা করেছি, কত টাকা খরচ করেছি, কোথায় খরচ করেছে, তার হিসেব তৈরি হতো, তার লিস্ট পঞ্চায়েতে খোলা টাঙানো থাকতো, বছরের শেষে গ্রাম সভা করে হিসাব দিতে হতো। আপনারা কি একটি ক্ষেত্রে তা করতে পেরেছেন? আপনারা কি করেছেন? আপনারা কি সত্যি সেই হিম্মত রাখেন? বামফ্রন্ট সরকারের সময় রেগা প্রকল্পে কে কতদিনের কাজ পেয়েছে, কে কত টাকা পাবে, তার তালিকা থাকতো পঞ্চায়েতের সামনে। আমার বন্ধুকে দেখাতে পারবেন বিজেপির বন্ধুরা ওরকম কোন তালিকা উত্তর ভারত পঞ্চায়েতে অথবা ত্রিপুরা রাজ্যের কোন পঞ্চায়েতে ওরকম তালিকা আছে, লিস্ট আছে, অথবা আপনার হিসাব দিয়েছেন? না, আপনারা দেখাতে পারবেন না। সেই জন্যই বলছে ডাল में कुछ काला है, না হলে তো আপনারা করতেন। গায়ের জোরে অনেক কিছু করা যায়, অনেক কিছু বলা যায়, কিন্তু গায়ের জোরে মানুষকে দাবিয়ে রাখা যায় না। আমার বিজেপির বন্ধুরা শিক্ষা গ্রহণ করেছেন কিনা জানি না, এই সাম্প্রতিক অতীতে আমাদের দেশের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বিজেপি 2019 সালে যে ভোট পেয়েছিল, যে আসন পেয়েছিল, তার থেকে 63টা আসন কম পেয়েছে। আপনারা জানেন 400, 304, সেখানে 3 থেকে ওরা এখন 240-এ নেমে এসেছে। ভারতবর্ষে এককভাবে সরকার করতে 272 আসন লাগে, আপনারা তার থেকে 32 আসন কম আছেন। আপনারা জোড়াতালি দিয়ে ওই নীতিশ কুমার যে আপনাদের সঙ্গে ছিল, ঘর ভেঙে গেছে, আবার আপনারা ঘরে ফিরিয়ে এনেছেন। যে নাইডু আপনাদের ঘরে ছিল, ঘর ভেঙে বেরিয়েছিল, আবার তাকে ঘরে ফিরিয়ে এনেছেন। আজকে তাদেরকে ওই সবচেয়ে অবিশ্বস্ত মিত্র তাদের কাঁধে ভোট দিয়ে সরকার তৈরি করেছেন। 72টা লাগে, 20টা বেশি পেয়ে সরকার তৈরি করেছেন। যে এনডিএ কে পাত্তা দেওয়া হচ্ছিল না, যে এনডিএ কে আপনারা গুরুত্ব দিতে চাইছিলেন না, আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন এনডিএ সরকার বলতে বাধ্য হচ্ছেন শুধু না। আপনারা দেখবেন এখন সংসদীয় মিটিং মানে
ডানে চন্দ্রবাবু নাইডু, বামে নীতিশ কুমার। এতদিন ধরে আমরা দেখে আসছিলাম ডানে অমিত শাহ, বামে রাজনাথ, আর আজকে আপনারা দেখছেন ছবির পরিবর্তন ঘটছে। বিজেপির এখানকার বন্ধুরা বুঝতে পারছেন কিনা জানি না, আপনাদের বিপর্যয় হয়েছে, আপনাদের সেখানে নির্ভরশীল হতে হচ্ছে অন্যদের উপর। ওরকম পরিস্থিতিতে ভারতবর্ষের মানুষ আপনাদের বর্জন করেছে। যে ইন্ডিয়া ব্লককে কুটকারি উড়িয়ে দিতে চেয়েছিলেন, সেই ইন্ডিয়া ব্লক কত ভোট পেয়েছে? সেই ইন্ডিয়া ব্লক 38টা আসন পেলে ওরা সরকার তৈরি করতে পারত। ভারতবর্ষের সরকার তৈরি করবার জন্য যতটা আসন প্রয়োজন, মাত্র 38টা আসনের ব্যবধানে আপনারা আজকে সরকারে আছেন। আপনারা ওই সরকার তৈরি করতে পারতেন না। শুধু তারা ভোটের অঙ্কে যদি বিচার করেন, ওই এনডিএ জোটের যা ভোট, সেই ভোট থেকে মাত্র 1.9%, 2% ভোট না, প্রতি 100টা ভোটে 2টো ভোট আপনারা বেশি পেয়েছেন। আজকে সেখানে জানলে 2টোর চেয়েও কম ভোট আপনাদের পেয়ে সরকার তৈরি করতে হচ্ছে। ভারতবর্ষের 43% মানুষ আপনাদের সমর্থন দিলেও ভারতবর্ষের আপনার সেখানে 57% মানুষ আপনাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। আজকে এই হচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি, ভারতবর্ষের রাজনৈতিক অঙ্গন। সেখানে দাঁড়িয়ে আমি আমার বিজেপির বন্ধুদের কাছে আবেদন করব, আসুন বন্ধু, আমরা আপনারা এখানে যে সুযোগ আপনারা তৈরি করেছেন, গণতন্ত্রের উৎসবে যেতে উঠি 8 তারিখ এখানে ভোট করি, সবাই সম্মিলিতভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, যাতে সেই ব্যবস্থা আপনারা করুন। শাসক দল আপনারা আপনাদেরই সবার আগে সে দায়িত্ব পালন করতে হবে। এখানে যেন বারবার কথা শুনতে না হয়, অমুক জায়গায় ধমক দিচ্ছে, অমুক জায়গায় ভোটার আটকাচ্ছে, অমুক জায়গায় বাধা দিচ্ছে। এটা শক্তির লক্ষণ নয়। যদি শক্তির লক্ষণ হবে, আমি বলছি বিজেপির বন্ধুদের, আপনারা তো বলছেন আপনারা সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন, আপনারা তো বলছেন ভারতবর্ষে অতীতে যা হয়নি সব হয়েছে, আপনারা বলছেন বামফ্রন্টের 25 বছরে কিছুই হয়নি। তাই যদি হয় বামফ্রন্টের 25 বছরে কিছুই হয়নি, আর আপনারা গত 7 বছরে সবকিছু করে দিয়েছেন, এই দুটো বক্তৃতা রাজনৈতিক ভাবে নিয়ে যান মানুষের কাছে, কথা বলেন। মানুষ যদি আপনাদের বিশ্বাস করে, মানুষ যদি আপনাদের জেতায়, তাহলে আমরা বলবো নিশ্চিত ভাবেই আপনারা জিতেছেন। কেন মানুষের রায় ব্যক্ত করতে পারবে না? মানুষ কেন অভিজ্ঞতা তারা শেয়ার করতে পারবেন না? মানুষ কেন তার অভিজ্ঞতা ভোটে প্রয়োগ করতে পারবেন না? বলবেন না? দায়িত্ব আপনাদের নয়? নিশ্চিত ভাবে তাই আমি আপনাদের কাছে আবেদন জানাবো, আসুন বন্ধু, এই পঞ্চায়েত আমরা গড়ে তুলেছিলাম আমাদের দেশে, যেন আমাদের গ্রামগুলো এক নতুন সজ্জায় সেজে ওঠে। আমরা কি দেখছি, উল্টো উত্তর ভারতের কেউ নির্মল বলবার সময় বলছিল যেখানে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে, বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নিল, সেই স্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে গেল। এখন বিজেপির কেউ কেউ নাকি বলছেন না, আসলে তো কাগজ ছিল না, কাগজ থাকলে তো হয়ে যেত। আমি বলছি আর যে বোধহয় নির্লজ্জতা বলে আর কিছু থাকে না। উন্নয়নের বিরোধিতা করে, সিপিএম এর বিরোধিতা না, এখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিরোধিতা, উন্নয়নের বিরোধিতা। বিজেপির যে বন্ধুরা এই কথা বলছেন, তারা জেনে বলছেন কিনা আমি জানি না। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হওয়ার কথা ছিল, টাকা স্যাংশন হয়েছে, এখানে টেন্ডার হয়েছে, এখানে অ্যানাউন্সমেন্ট হয়েছে, সরকারের গেজেট নোটিফিকেশনে আছে। এত কিছুর পরেও যারা বলবার চেষ্টা করছেন কাগজ ছিল না বলে তারা আসলে উন্নয়ন চায় না, না হলে এত বড় অধ্যক্ষ কিভাবে হয়? সরকারি এরকম একটি সিদ্ধান্তকেও তারা মিথ্যা কথার মধ্যে দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে যেতে পারে। সুতরাং সেদিক থেকে বন্ধু আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, ভাবুন, বিচার করুন, মানুষই শেষ কথা বলবে, মানুষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এরকম একটি জায়গায় এই পঞ্চায়েত নির্বাচন আমরা মনে করি আমাদের রাজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্বাচন। কেউ কেউ বলবেন এই পঞ্চায়েতে আপনারা জয়ী হবেন, রাজ্যে সরকার নেই, দিল্লিতে সরকার নেই, এখানকার পঞ্চায়েতে বিজেপির বন্ধুরাও একই সুরে কথা বলতে শুরু করেছেন। সে বিজেপির বন্ধুদেরকে একবার জিজ্ঞেস করতে পারি, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন যখন ওই নির্লজ্জ ভাবে আমরা দেখেছিলাম, গণতন্ত্রের জবাই হয়েছিল, হত্যা হয়েছিল,
ত্রিপুরার রাস্তায় নেমেছিলেন। আমরা দেখেছি এই লোকসভা নির্বাচনে ওখানে গণতন্ত্র নেই বলে আপনারা চিৎকার করেছেন, পাঠিয়েছেন এখানকার নির্বাচিত বিপ্লবদেরকে সেখানকার টিমের প্রতিনিধি করে। কেন? সরকারে না থাকে, রাজ্য সরকারে না থাকে, কেন্দ্র সরকারে না থাকে, প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না, কথা বলা যাবে না, ভোটে জেতা যাবে না, বিকল্প প্রস্তাব উপস্থাপন করা যাবে না। ত্রিপুরায় ছিল না।